ওয়েলকাম, সবাইকে সাইন ফিজিক্স চ্যানেলে স্বাগত। গত ভিডিওতে পার্ট 4 ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো একটা উত্তল বা অবতল লেন্সের তার ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে যদি কোনো বিন্দু উৎস থাকে তার ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন এবং তার ক্ষেত্রে ইউ ভি ও এফ এর সম্পর্ক আমি সেটা নেক্সট ভিডিওতে করব। আজকে পার্ট 5। এই ভিডিওতে বেসিক্যালি উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে কোনো একটা বিন্দু উৎস থাকলে তার ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন কি হবে আমি সেটাই মেনলি দেখাবো, এবং তার ক্ষেত্রে ইউ ভি ও এফ এর সম্পর্ক কি হবে সেটাও আমি আজকে এই ভিডিওতে দেখাবো। এটা কিন্তু সাধারণত কোনো বাংলা মিডিয়ামের বইতে এই ক্যালকুলেশনটা থাকে না। আমি নর্মাল যেটা থাকে সেটা আমি পার্ট 4 সেখানে আমি দেখিয়েছি। সাপোজ এটা একটা অবতল দর্পণ, লিখি অবতল দর্পণের ক্ষেত্রে বিন্দু বস্তুর ক্ষেত্রে ইউ ভি ও এফ বা আর লিখতে পারো এর সম্পর্ক প্রতিষ্ঠা। আজকে আমরা বেসিক্যালি এই জিনিসটাই আজকে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছ আমি একটা দর্পণ এঁকেছি, যে দর্পণ অবতল দর্পণ, এর উপরে ঠিক করে নিই এটা মনে করো সি বিন্দু, এখানে একটা বস্তু আছে অবজেক্ট, এখান থেকে একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হলো। দর্পণে আপতিত হওয়ার পর কি হবে, এখানে একটা স্পর্শ টানো, একটা লম্ব টানো স্পর্শের উপর, অবশ্যই লম্বটা কি হবে, লম্বটা বক্রতা ব্যাসার্ধ হবে, বক্রতা কেন্দ্র দিয়ে লম্বটা পাস করবে এবং এটা এখান থেকে প্রতিফলিত হবে। তাহলে লক্ষ্য করো এই রশ্মি বস্তু থেকে রশ্মি গেল একটা বিন্দুতে এবং সেখান থেকে রশ্মিটা কিন্তু আবার প্রতিফলিত হয়ে সে রশ্মি কিন্তু পদানকের ওপর একটা বিন্দুতে মিলিত হচ্ছে। আমি মনে করি এই যে প্রতিবিম্ব এটা আই ইমেজ, এটা এম বিন্দু, ওটা কি বিন্দু, এম বিন্দু, এবং এক্ষেত্রে যে আপাতন কোণ, এটা আপাতন কোণ, আমি আপাতন কোণ, এটা কি কোণ, প্রতিফলন কোণ। আপাতন কোণ যদি থিটা ধরি অবভিয়াসলি এই কোণটা কত হবে, থিটা হবে। তাহলে একটা অবস্তু থেকে একটা আলোক রশ্মি, অবস্তু অবশ্যই বিন্দু বস্তু এম বিন্দুতে আপতিত হলো, ওখান থেকে আবার ঠিক থিটা কোণে আপতিত হলো, থিটা কোণে প্রতিফলিত হলো। অপর একটা আলোক রশ্মি অবিন্দু থেকে নর্মালি একদম সোজা আপতিত হলো ও বিন্দুতে। আচ্ছা এটা অবিন্দু নাম পাল্টে দিচ্ছি, সাপোজ এটা পি বিন্দু, পল মেরু, এবং এখান থেকে ঠিক উল্টো দিকে রিফ্লেক্টেড হলো, ওয়ে ফিরে আসলো। তো এই একটা রশ্মি প্রতিফলিত রশ্মি এবং এখানে ধাক্কাকে প্রতিফলিত রশ্মি দুটো একসঙ্গে সেট করছে এখানে, এখানে কি হবে এই বস্তুর প্রতিবিম্ব, এটা বস্তু হলে অবজেক্ট হলে এটা অবশ্যই তার প্রতিবিম্ব। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি চিত্র। তো কি বললাম, ও একটা বিন্দু বস্তু এবং আয় হলো সেই বিন্দু বস্তুর একটা প্রতিবিম্ব অবতল দর্পণের জন্য, পি হলো দর্পণের মেরু, ও বিন্দু হলো বস্তুর অবস্থান বিন্দু বস্তু, সি হলো বক্রতা কেন্দ্র। এবারে আমরা একটা জিনিস ধরে নিই কি, যে আপতিত রশ্মি এটা, প্রতিফলিত রশ্মি এটা, এটা বক্রতা ব্যাসার্ধ। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং বক্রতা ব্যাসার্ধ এরা সবাই কিন্তু পদানকের সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে ওরা কি আনত। এই নির্দিষ্ট যে কোণ করে আনত সেই কোণটাকে একটা নাম দিই, মনে করি এই কোণটা আমরা হচ্ছে আলফা, এটা বিটা ধরি, গামা। তাহলে পদানকের সঙ্গে আপতিত রশ্মির মধ্যবর্তী কোণ আলফা, পদানকের সঙ্গে বক্রতা ব্যাসার্ধ
বা এম বিন্দুতে অঙ্কিত অবিলম্ব তার মধ্যবর্তী কোণ বিটা নতিকোণ এগুলো অবশ্যই, এবং প্রতিফলিত রশ্মি তার মধ্যবর্তী কোণ ওটা গামা। এবং এই যে দূরত্বগুলো, এটা বস্তু, এটা মেরু, এই দূরত্বটা কত হবে? বস্তু দূরত্ব ইউ। আচ্ছা, এটা কি বক্রতা কেন্দ্র, এটা বক্রতা কেন্দ্র, এই দূরত্ব এটা কত হবে? এটা হবে আর বক্রতা ব্যাসার্ধ। এটা কি হবে? এটা হবে প্রতিবিম্ব দূরত্ব ভি। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম ওপি সমান ইউ, সিপি সমান আর, আইপি সমান আমি পেলাম ভি। ওকে, এবারে এম বিন্দু থেকে আমি একটা লম্ব টানলাম। কোথায়? প্রধানকের ওপর। নাম দিলাম এন, নাম দিলাম কি? এন। তাহলে টেন আলফা, টেন বিটা, টেন গামা মানগুলো কি হবে? লক্ষ্য করো। টেন আলফা কি হবে? টেন আলফা কত হবে? টেন আলফা কোন ত্রিভুজ নেবো আমি? ও এম এন, এই ত্রিভুজ। টেন আলফা কত হবে? লম্ব এম এন বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা কি হবে? টেন আলফা। টেন বিটা কত হবে? সি এম এন, এই ত্রিভুজটা নাও, এম এন বাই সিপি। আর টেন গামা কি হবে? আই এম এন, এই ত্রিভুজটা নাও, এম এন বাই। এখন যদি দর্পণের উন্মেষ ক্ষুদ্র হয়, উন্মেষ ক্ষুদ্র মানে কি? যখন পি বিন্দু ও এম বিন্দু খুব কাছাকাছি অবস্থিত থাকবে, তাহলে কিন্তু এই আলফা বিটা গামা এই তিনটে কোণ খুবই নগণ্য হবে, খুবই অল্প হবে, অবভিয়াসলি 4 ডিগ্রি কম তো হবেই। তো যখন লিখছি আলফা বিটা ও গামা খুব ক্ষুদ্র, কেন? যেহেতু দর্পণের উন্মেষ ক্ষুদ্র, দর্পণের উন্মেষ ক্ষুদ্র, সেই জন্য আলফা বিটা গামা ক্ষুদ্র। তা আমরা জানি যে আলফা বিটা গামা যদি ক্ষুদ্র হয়, খুব নর্মালি টেন আলফা সমান আমরা লিখতে পারবো, তো লিখতে পারবো আলফা। টেন বিটা সমান লিখতে পারবো নর্মালি কত? আমরা লিখতে পারবো বিটা। আর টেন গামা লিখতে পারবো কত নর্মালি? গামা। যদি আলফা বিটা গামা ক্ষুদ্র হয়, তাহলে এটা আমরা লিখতে পারি অঙ্কের নিয়মে। তাহলে দেখো এই জায়গাটা আমরা এই লাইনটা লিখতে পারবো, বা লিখতে পারবো আলফা ইজ ইকাল টু কি? এম এন বাই ওপি, যেহেতু আলফা বিটা গামা ক্ষুদ্র। বা লিখতে পারবো বিটা সমান এম এন বাই সিপি, বা গামা সমান এম এন বাই আইপি। তো এই রিলেশন কিন্তু পেলাম, আলফা বিটা এবং গামার ভ্যালু আমরা পেলাম এই চিত্র থেকে। এটা একটু মন দিয়ে তোমরা দেখে নাও। এই মানগুলো ইউজ করে কিন্তু আমি নেক্সট এই যে ফর্মুলা সেটাই প্রতিষ্ঠা করব। লক্ষ্য করো সিএমও ত্রিভুজ, লক্ষ্য করো সিএমও ত্রিভুজের কি হবে? থেকে পাই কোন একটা ত্রিভুজের কি হয়? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সঙ্গে সমান হয়। সিএমও এই ত্রিভুজের বহিস্থ কোণ বিটা অন্তস্থ কোণ আলফা থিটার সঙ্গে সমান হবে। কি পাবো? বিটা সমান আলফা প্লাস থিটা, বা লিখতে পারবো থিটা সমান বিটা মাইনাস আলফা, 1 নম্বর। ঠিক আছে, আবার পাবো বা ত্রিভুজ সিএমআই থেকে পাই একদম সেম
সেম নিয়ম, কোন ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান। সিএমআই এর বহিস্থ কোণ গামা, অন্তস্থ কোণ বিটা এবং থিটা। গামা সমান কি পাবো? বিটা প্লাস থিটা, বা থিটা সমান পাবো গামা মাইনাস বিটা। এটা 2 নম্বর। তো 1 নম্বর ইকুয়েশন থিটা সমান বিটা মাইনাস আলফা, 2 নম্বর ইকুয়েশন থিটা ইজ ইকুয়াল টু গামা মাইনাস বিটা। তো 1 নম্বর ও 2 নম্বর সমান করে পাই দুটোই থিটা। কি পাবো? বিটা মাইনাস আলফা সমান গামা মাইনাস বিটা, বা বিটাটা এদিকে আনো, 2 বিটা সমান আলফা প্লাস গামা। কি পেলাম? 2 বিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস গামা, বা 2 বিটা, বিটার মান কত পেয়েছি? mn বাই সিপি, mn বাই সিপি। আলফা কত পেয়েছি? mn বাই ওপি। গামা কত পেয়েছি? mn বাই আইপি। তাহলে দুই দিকে mn, এই mn কমন নিয়ে কেটে দিই, দিলে কি পাবো? এখানে জায়গা নেই, আমি পাশে লিখছি, এখান থেকে এখানে লিখছি। কত হবে? 2 বাই সিপি ইজ ইকুয়াল টু 1 বাই ওপি প্লাস 1 বাই আইপি। সিপি মানে কি? আর, বা 2 বাই আর, ওপি মানে ইউ, 1 বাই ইউ, আইপি মানে ভি, প্লাস 1 বাই ভি। তো কি পেলাম? 2 বাই আর ইজ ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। এই যে ইকুয়েশন 2 বাই আর ইজ ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। আবার আমরা কি জানি? জানি আর ইজ ইকুয়াল টু 2f, আর ইজ ইকুয়াল টু 2f। বসিয়ে দাও কেন? কি 2 বাই 2f, 2 কাটবে 1 বাই f, বা লিখতে পারবো 1 বাই f ইজ ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। এটাই কিন্তু অ্যাকচুয়ালি দর্পণের গত ভিডিও যেটা করেছিলাম আমি, দর্পণের 1 বাই f ইজ ইকুয়াল টু 1 বাই ভি প্লাস 1 বাই ইউ, বা 1 বাই ইউ প্লাস 1 বাই ভি, সেই সমীকরণ। তাহলে বস্তুর ক্ষেত্রে যেরকম আমরা 1 বাই ভি প্লাস 1 বাই ইউ সমান 1 বাই এফ সমীকরণ পেতে পারি, ঠিক একইভাবে আমরা কিন্তু দর্পণের ক্ষেত্রেও কিন্তু আমরা 1 বাই ভি, দর্পণের ক্ষেত্রে বিন্দু বস্তুর ক্ষেত্রে আমরা একই ইকুয়েশন পেতে পারি। ক্যালকুলেশনটা কিন্তু অন্য টাইপের, প্রত্যেকে দেখে নাও, বুঝে নাও। এবারে একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু এই যে ক্যালকুলেশন করেছি, আমি এখানে কিন্তু কোনো চিহ্ন নেইনি, কোনো চিহ্ন আমি ইউজ করিনি। কেন করিনি? তার কারণ আছে। তার কারণ হলো বস্তু, প্রতিবিম্ব এবং ফোকাস বিন্দু বা বক্রতা কেন্দ্র সবই কিন্তু দর্পণে একই দিকে অবস্থিত, অতএব প্রত্যেকটা একই চিহ্ন যুক্ত হবে, এক্ষেত্রে প্রত্যেকটাই নেগেটিভ। সেই জন্য যখন কোনো একটা সমীকরণে মান পুট করবো, দুই দিকে নেগেটিভ কমন যাবে, নেগেটিভ চিহ্ন ঋণাত্মক চিহ্ন কেটে যাবে, অর্থাৎ আলটিমেটলি সেম ক্যালকুলেশন আমি পাবো। বাট যদি আমি বলি চিহ্ন নিয়ে আমি অঙ্ক করতে চাই, আমি পুরো চিহ্ন সহ পুট করতে চাই, তখন আমি কি করবো? যদি চিহ্নকে কনসিডার করি, তাহলে লক্ষ্য করো, যেহেতু বস্তু কোন দিকে? বস্তু এ ও বিন্দু, লাইট যাচ্ছে এদিকে, দূরত্ব আসছে অপোজিট ডাইরেকশনে, সেক্ষেত্রে আমি ওপিটা নেগেটিভ নেব। সিটাও তাই, লাইট এদিকে যাচ্ছে অপোজিট দিকে, আরটাকে নেগেটিভ নেবো, এটাকে আমি নেগেটিভ নেব। তো ইউ, আর এবং এফ তিনটি নেগেটিভ, এফ তো নেগেটিভ হবেই। তাহলে সমস্ত ক্যালকুলেশন আমার সেম থাকবে, শুধুমাত্র এই জায়গাটা এসে 2 বাই সিসি ইজ ইকুয়াল টু 1 বাই ওপি প্লাস 1 বাই আইপি, এই জায়গাটা আমি একটা নেগেটিভ চিহ্ন বসাবো। লক্ষ্য করুন, আমি নেগেটিভ চিহ্ন বসালাম, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। তাহলে কি দাঁড়াবে? দাঁড়াবে নেগেটিভ কমন নাও, 2 বাই আর ইজ ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস 1 বাই ভি। এটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার তারপরে তুমি আর জায়গায় 2 বসিয়ে দাও, এই ইকুয়েশন আমি আবার পেয়ে যাব। যদি আমি নেগেটিভ চিহ্ন আমি কাউন্টিংয়ে নিই, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আমি চিহ্ন বসিয়ে দিলে কিন্তু আমি পেয়ে যাব।
যেহেতু অবতল দর্পণ এক্ষেত্রে চিহ্নটা অতটা ম্যাটার করে না, বাট উত্তলের ক্ষেত্রে কিন্তু চিহ্নটা আমার প্রথমে পুট করতে হবে, কারণ সেক্ষেত্রে বস্তু ও প্রতিবিম্ব ভিন্ন দিকে থাকে। তো এটা প্রত্যেকে দেখে নাও, আমি নেক্সট উত্তল দর্পণের ক্ষেত্রে এই প্রমাণটা করব। এবারে লক্ষ্য করো, যদি আমি উত্তল দর্পণ নিতাম, দর্পণটা কি হয় উত্তল, উত্তলের ক্ষেত্রে কি হবে, চিত্র রাখলাম যে উত্তল দর্পণ, এইদিকে বস্তু আছে, বিন্দু বস্তু, একটা আলোক রশ্মি আপতিত হলো, আপতিত হওয়ার পর এইদিকে প্রতিফলিত হলো, কিন্তু মনে হবে এটা যেন এখান থেকে প্রতিসৃত হচ্ছে, এখান থেকে, এবং আরেকটা আলোক রশ্মি এই আপতিত হলো, এইদিকে ফিরে আসবে, আর মনে হবে এখান থেকে প্রতিসৃত হচ্ছে। তো দুটো রশ্মি এখানে মিলিত হবে, এই প্রতিসৃত রশ্মি ও এটা এখানে, এই বস্তুর বিন্দুর একটা প্রতিবিম্ব আমি কিন্তু পাবো আই বিন্দুতে। আই হলো প্রতিবিম্বের অবস্থান, ও হলো বস্তু, অবশ্যই বিন্দু বস্তু। ঠিক আগের মতো মনে করি এই কোণটা আলফা, আচ্ছা এটা আমি অন্য কালি দিয়ে দেখাই, গ্রিন দিয়ে, এটা আলফা, এই কোণটা বিটা, এই কোণটা গামা, এবং এই যে আপাতন কোণ, এই কোণটা হচ্ছে আমি থিটা, বেরিয়ে এই কোণটা অবশ্যই থিটা। এই এটা হলো চিত্র। লক্ষ্য করো টেন আলফা কত হবে, টেন আলফা, এই টেন আলফা কত হবে এম এন বাই ওপি। কারণ ওপি কেন নেব, যেহেতু এটা ক্ষুদ্র উন্মেষ, সেহেতু ওপি তার মানে কিন্তু ওএন লিখেছি, ওপি ইজিক্যাল টু ওএন, যেহেতু উন্মেষ ক্ষুদ্র, পি বিন্দু এম বিন্দু কাছাকাছি অবস্থিত। তো পেয়ে গেলাম টেন বিটা কত হবে, টেন বিটা এম এন বাই এন সি বা সিপি, একই ব্যাপার, লিখেছি এন ও পি বিন্দু একই বিন্দু, কেন, যেহেতু দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র। ওকে, তুমি একই বিন্দু তুমি এম এন রাখতে পারো, বা অপি বা তুমি সিপিও বা লিখতে পারো। এবারে টেন গামা, এটা গামা, এম এন বাই এন আই বা আইপি, এন আই বা আই এন বা আইপি একই ব্যাপার। এই ক্যালকুলেশনটা একদম আগের মতো সেম, একই রকম। এবারে লক্ষ্য করো, এবার আমরা কি করব, এক্ষেত্রে আগের মতো আমাদের দুটো ত্রিভুজ নিতে হবে। লক্ষ্য করো এর ক্ষেত্রে প্রথমে নিচ্ছি ট্রায়াঙ্গেল এম ও সি, এম ও সি, এই ট্রায়াঙ্গেলের এই কোণটা বহিস্থ কোণ বাইরে আছে থিটা, বহিস্থ কোণ, অন্তস্থ কোণ আলফা এবং বিটা থেকে কি পাবো, থিটা সমান আলফা প্লাস বিটা, এক নম্বর। আবার ট্রায়াঙ্গেল সিএমআই থেকে সিএমআই, এই ট্রায়াঙ্গেলে কি হবে, এই কোণটা থিটা মানে এটা বিপরীত কোণ থিটা, এটা বহিস্থ কোণ, গামা ইজ ইকুয়াল টু থিটা প্লাস বিটা, গামা ইজ ইকুয়াল টু থিটা প্লাস বিটা বা থিটা ইজ ইকুয়াল টু গামা মাইনাস বিটা, দু নম্বর। এক নম্বরটাও থিটা ইজ ইকুয়াল টু, দু নম্বরটা কিন্তু থিটা ইজ ইকুয়াল টু, দুটোকে আমি সমান করে দিই, এক নম্বর ও দু নম্বর সমান করে কি পাবো, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু গামা মাইনাস বিটা, বা লিখতে পারবো টু বিটা এসব সমান গামা মাইনাস আলফা, বা টু বিটা কি পেয়েছি এম এন বাই সিপি, গামা কি পেয়েছি এম এন বাই আইপি, আলফা কি পেয়েছি এম এন বাই ওপি। এম এন কমন নিয়ে কেটে যাও, টু বাই সিপি, ওয়ান বাই আইপি, ওয়ান বাই ওপি। এবারে চিহ্ন লক্ষ্য করো, এটা কিন্তু বস্তু দূরত্ব ইউ, এটা প্রতিবিম্ব দূরত্ব ভি,
এটা বক্রতা ব্যাসার্ধ। আলো এই দিক থেকে যাচ্ছে, এটা পজিটিভ ডাইরেকশন, এই দিকটা নেগেটিভ ডাইরেকশন। আলো উল্টো দিকে মাপছি কোনটা, ইউ, ইউটা কি হবে, ইউটা হবে নেগেটিভ। আলোর দিকে মাপছি ভি, ভিটা পজিটিভ, আরটা পজিটিভ। তার মান পুট করে দাও, কি পাবো, লিখতে পারবো বা মান বসিয়ে 2/CP মানে আর 1/IP ভি 1/OP মানে মাইনাস ইউ মাইনাস ইউ। তাহলে কি পাবো, এই পরের থেকে এখানে গেলাম OP 2/R সমান 1/V প্লাস 1/U প্রমাণ। আমরা কি জানি, R ইকুয়াল টু 2F, বসিয়ে দাও, তাই 2/2F কেটে যাবে, 1/F ইজ ইকুয়াল টু V প্লাস 1/U কমপ্লিট। এইভাবে কিন্তু আমরা কোনো বিন্দু উৎসের ক্ষেত্রে, যে উৎস বিন্দু হয় তার ক্ষেত্রে উত্তল বা অবতল এই দর্পণের ক্ষেত্রে আমরা কিন্তু 1/V প্লাস 1/U ইজ ইকুয়াল টু 1/F এই ফর্মুলা প্রতিষ্ঠা করতে পারি। আশা করি প্রত্যেকের এই নতুন যে একটা ধারণা, নতুন যে একটা পদ্ধতি 1/V প্লাস 1/U ইজ ইকুয়াল টু 1/F প্রমাণ করা, সেটা প্রত্যেকের আশা করি ভালো লাগবে। প্রত্যেকে জানিও কেমন লেগেছে। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।